যার সাথে টানা 7 রাত ধরে একই সময় ঘটনা ঘটতে থাকত। রাত 1:45 তার ঘুম নিজে থেকেই ভেঙে যেত। সে রুমে একাই থাকত, কিন্তু সব মানুষ হঠাৎ করে গায়েব হয়ে যেত। না কোনো শব্দ, না কোনো নড়াচড়া, শুধু এক অদ্ভুত নীরবতা আর এমন এক অনুভূতি যেন কেউ তাকিয়ে আছে। আপনি যদি একা শুয়ে থাকেন তাহলে ভালো হয় লাইট জ্বালিয়ে নিন। আমি যে ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করি সেগুলো জীবিত মানুষের, যাদের সাথে এই ঘটনাগুলো সত্যি ঘটেছে। আর এমন ভয়ঙ্কর ঘটনা যেগুলো শুনে আমাদের শরীর শিউরে ওঠে। চলুন এবার ঘটনার দিকে যাই। আমি আসল নাম বলতে পারবো না, সেই বোনটি তার ছদ্মনাম ব্যবহার করেছে, সানিয়া। প্রিয় লিসেনার্স, আমি ঘটনাটি সেই বোনের ভাষায় আপনাদেরকে পড়ে শোনাবো। এই ঘটনা তখনকার, যখন আমি 10ম শ্রেণীতে পড়তাম। আজ আমি দেশের বাইরে আছি, ইন্দোনেশিয়ায় MBBS পড়ছি। কিন্তু সেই 1 সপ্তাহ, সেই 7 রাত আজও আমার মনে এমনভাবে রয়ে গেছে যেন কোনো বন্ধ ঘরের ভেতর ধোঁয়া জমে আছে আর জানালা খুলছে না। আমাদের বাড়িটা ছোট ছিল, কিন্তু পুরনো ধাঁচের। যেমন পুরনো সময়ে বাড়ি তৈরি করা হতো। বাড়িতে ঢুকলেই আগে একটা উঠান, উঠানের এক পাশে রান্নাঘর, অন্য পাশে ওয়াশরুম আর বাথরুম, তারপর সিঁড়ি, আর উপরে একটা ফ্লোর যেখানে শুধু একটা রুম ছিল আর বাকি ছাদটা খোলা। ছাদের চারপাশে ছোট ছোট দেয়াল ছিল, এতটুকু যে দাঁড়িয়ে বাইরে দেখা যায়, কিন্তু এতটাও নয় যে নিজেকে পুরো নিরাপদ মনে হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আমাদের বাড়ির একেবারে সামনে ছিল একটা কবরস্থান। এমন এক কবরস্থান যা নতুন নয়, বরং অনেক পুরনো, যেখানে কবরগুলো এলোমেলোভাবে ছড়িয়েছিল, যেন সময় তাদের সোজা করে রাখা ছেড়ে দিয়েছে। রাতে যদি ছাদে দাঁড়িয়ে দেখা যায় তাহলে কবরস্থানটা একেবারে পরিষ্কার দেখা যেত। আর শীতের রাতে যখন হালকা কুয়াশা নামতো তখন কবরগুলো আরো কাছাকাছি মনে হতো। সেই বাড়িতে আমরা 4 জন থাকতাম, আমি, আমার ভাই, মা, বাবা। আর সেই বাড়িতে প্রথম যে জিনিসটা অস্বাভাবিকভাবে শুরু হয়েছিল তা ছিল ঝগড়ার মাধ্যমে। ধীরে ধীরে মা আর বাবার ঝগড়া বাড়তে লাগলো। এমন ঝগড়া যার কোনো স্পষ্ট কারণ থাকতো না, কিন্তু বাড়ির পরিবেশে একটা স্থায়ী অস্বস্তি লেগেই থাকতো। কখনো বাবা উপরে চলে যেতেন, মা নিচের ঘরে থাকতেন, আর আমরা মায়ের সাথে থাকতাম। এরপর কয়েকদিন এমন কাটতো যেন বাড়ির ভেতর শ্বাস নেওয়ার জায়গাটাও কমে যাচ্ছে। তারপর একদিন বাড়ির লোকেরা একজনকে ডেকে আনলো। একজন বাবাজি ছিলেন, তিনি আলেম মানুষ ছিলেন, মানুষ থেকে খুব জ্ঞানী বলতো। তিনি বাড়িতে এসে সব দেখলেন, কথা বললেন, তারপর বললেন, এই ঝগড়া সাধারণ কোনো বিষয় নয়, এটা এমন কিছু হতে পারে যার উল্লেখ কোরআনে আছে, যেখানে স্বামী স্ত্রীর মধ্যে ঘৃণা আর বিরোধ সৃষ্টি করে দেওয়া হয়। আমি তখন মেডিকেলে লেখাপড়া করতাম, তবুও এতটা বুঝলাম যে ভয়ের পরিবেশে মানুষের মস্তিষ্ক অদ্ভুত সব খেলা খেলতে শুরু করে। কিন্তু তবুও যখন বড়দের মুখে এমন কথা শোনা যায় আর সামনে কবরস্থান থাকে, তখন মন নিজে থেকে প্রতিটা জিনিসকে আরো গভীর করে তোলে। এরই মধ্যে মা এবং বাবার আবার মিল হয়ে গেল। 2 থেকে 3 দিন বাড়ির পরিবেশ ভালো ছিল। আমরা ভাবলাম হয়তো সবকিছু শেষ হয়ে গেছে, কিন্তু আসল ঘটনা তো তারপরেই শুরু হয়েছিল। আমাদের বাড়িতে ঘুমানোর পদ্ধতিটা ছিল খুবই সাধারণ। আমরা সবাই নিচের বড় ঘরটাতে ঘুমাতাম। একপাশে একটা বেড ছিল যেখানে মা, বাবা আর আমার ভাই ঘুমাতো, আর বেডের পাশে সোফার কাছে কয়েকটা চারপাই ছিল। আমি সাধারণত সেখানেই ঘুমাতাম। রাতে আমরা শুধু উঠানের লাইটটাই জ্বালিয়ে রাখতাম, বাকি সব লাইট বন্ধ থাকতো। সেই একটাই বাল্ব পুরো বাড়িতে হালকা আলো ছড়িয়ে দিত, যেন মাঝারি ধরনের ছায়া পুরো ঘরের ভেতর ভেসে বেড়াচ্ছে। শীতের সময় ছিল, আর শীতের রাতে যদি ঘুমের মধ্যে ঘাম হয় তাহলে সেই ঘামটা স্বাভাবিক মনে হয় না। মনে হয় যেন শরীরের ভেতর থেকে অদ্ভুত এক অস্থিরতা কাজ করছে। ঠিক এমনই এক রাতে আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। আমার পুরো শরীর ঘামে ভিজেছিল, যেন আমি দৌড়ে এসেছি। যদিও আমি শুয়েছিলাম, আমার গলাটা অদ্ভুতভাবে শুকিয়ে গিয়েছিল। আর প্রথম যে জিনিসটা আমি অনুভব করলাম তা হলো ঘরের ভেতরে কুয়াশা আছে। হ্যাঁ, কুয়াশা। প্রথমে আমি ভাবলাম হয়তো আমার চোখে এখনো ঘুম লেগে আছে, অথবা হয়তো শ্বাসের কারণে এমন লাগছে। আমি জোরে চোখের পাতা বন্ধ করে আবার খুললাম, হাত দিয়ে চোখও ঘষলাম,
কিন্তু কুয়াশা তখনও ছিল। ঘরের বাতাস এমন লাগছিল যেন আর্দ্রতা আর ঠান্ডা একসাথে ঢুকে পড়েছে। যদিও নিচের অংশটা পুরোপুরি বন্ধ ছিল, জানালা বন্ধ, দরজা বন্ধ, তাহলে এই কুয়াশা ভেতরে এলো কিভাবে? আলো অদ্ভুত লাগছিল। উঠানের বাল্বটা জ্বলছিল, কিন্তু এই আলোটা ঠিক সেই আলোর মতো লাগছিল না। এটা ছিল হালকা প্রাণহীন ধরনের আলো, যেন কেউ দূর থেকে একটা প্রদীপ দেখিয়ে আবার নিভিয়ে দিয়েছে। আমি সঙ্গে সঙ্গে আমার ডান পাশে বেডের দিকে তাকালাম, আর আমার হৃদয় যেন সেখানেই থেমে গেল। বেডটা খালি ছিল। মা ছিল না, বাবা ছিল না, আমার ভাইও ছিল না। এক মুহূর্তের জন্য আমি ভাবলাম হয়তো তারা বাথরুমে গেছে, হয়তো রান্নাঘরের দিকে গেছে, কিন্তু তিনজন একসাথে এক রাতে, আর তাও একদম নিঃশব্দে। ঘরের ভেতর এত নীরবতা ছিল যে আমি নিজের হৃদস্পন্দন শুনতে পাচ্ছিলাম। তারপর আমার চোখ পড়ল ঘড়ির দিকে। বেডের পাশে দেয়ালের ওপরে একটা বড় ঘড়ি ছিল। আমি তাকিয়ে দেখলাম সেই টিকটিক শব্দ আমার কানে এমনভাবে বাজছিল যেন কেউ আমার মাথার ভেতরেই সেটা চালাচ্ছে। সময় ছিল 1:45। কি করব বুঝতে পারছিলাম না। সামনে কবরস্থান, ঘরের ভেতর কুয়াশা, অদ্ভুত আলো, আর হঠাৎ নিজের বাবা মা আর ভাইয়ের এভাবে গায়েব হয়ে যাওয়া। আমার মাথায় এক সেকেন্ডের মধ্যে শতটা চিন্তা এসে গেল। আমার হাত ঠান্ডা হয়ে গেল। আমার মনে হচ্ছিল যেন কেউ আমার বুকের ওপর ভারী কিছু রেখে দিয়েছে। শ্বাস ভেতরে ঢুকছিল, কিন্তু পুরোটা নয়। মনে হচ্ছিল বাতাসগুলো আটকে যাচ্ছে। আমি চিৎকার করতে চাচ্ছিলাম, কিন্তু আমার গলা থেকে কোনো শব্দ বের হচ্ছিল না। এমন না যে আমি অজ্ঞান ছিলাম বা স্বপ্ন দেখছিলাম। আমি পুরোপুরি সচেতন ছিলাম। চারপায়ের বনাদরি, আমার চাদরের খসখসে স্পর্শ, সবকিছু আমি অনুভব করতে পারছিলাম, কিন্তু আমার শরীর যেন আমাকে সাড়া দিচ্ছিল না। ঠিক সেই মুহূর্তে আমার মাথায় একটা কথা এলো, স্লিপ প্যারালাইসিস। কারণ আমি শুনেছিলাম কখনো কখনো ঘুমের মধ্যে মানুষ জেগে যায়, কিন্তু শরীর নড়াতে পারে না। হৃদয় জোরে জোরে ধড়ফড় করছিল, শ্বাস ভারী হয়ে যাচ্ছিল, এবং মন সেই পরিবেশকে আরো ভয়ঙ্কর করে তুলছিল। আমি নিজেকে জোর করে বোঝালাম হতে পারে এটা সেই ঘটনায়, শুধু শান্ত থাকো। আমি কালিমা পড়ার চেষ্টা করলাম। ঠোঁট নড়ছিল, কিন্তু শব্দ বেরোতেই ভেতরে আটকে রইল। আমি আবার বেডের দিকে তাকালাম, তারপর দরজার দিকে তাকালাম, তারপর ঘরের কোণের দিকে তাকালাম, কিন্তু কুয়াশা এতটাই ঘন ছিল যে ঘরের দেয়ালগুলো পরিষ্কার দেখা যাচ্ছিল না। আর তখন আমি আরেকটা অদ্ভুত বিষয় লক্ষ্য করলাম। আবার মোটেও ঠান্ডা লাগছিল না। যদিও শীতের রাতে যদি এত কুয়াশা থাকে তাহলে ঠান্ডা লাগাটা স্বাভাবিক, কিন্তু সেই রাতে আমি শুধু একটা জিনিসই অনুভব করলাম, ভয়। আমি ঘরে টিকটিক শব্দ শুনছিলাম এবং মনে হচ্ছিল সময় যেন এগোচ্ছেই না। তারপর ধীরে ধীরে আমার চোখের পাতা ভারী হয়ে আসতে লাগলো। আমি জোর করে চোখ খোলা রাখার চেষ্টা করলাম, কিন্তু যেন কেউ ভেতর থেকে সুইচ বন্ধ করে দিল। ঠিক রাত 2টার সময় আমার চোখ বন্ধ হয়ে গেল। সকালে যখন আমি উঠলাম তখন সবকিছু স্বাভাবিক ছিল। মা আর বাবা সেই একই বেডে ঘুমিয়েছিলেন, আমার ভাইও সেখানে ছিল। বাড়ি ঠিক আগের মতোই ছিল, যেমন প্রতিদিন থাকে। কোনো কুয়াশা ছিল না, অদ্ভুত আলো ছিল না, কিছুই ছিল না। আমি মনে মনে বললাম হয়তো সত্যি এটা স্লিপ প্যারালাইসিস ছিল, হয়তো আমি কেবলই ভুল দেখেছি। আমি কাউকে কিছুই বলিনি, কিন্তু সমস্যা ছিল এটা শুধু এক রাতের ঘটনা ছিল না, এটা তো শুধু শুরু ছিল। প্রথম রাতের পর আমি নিজেকে বোঝালাম যে হয়তো এটা শুধু ঘুমের সমস্যা ছিল। মানুষ যখন ভয় পায়, বাড়ির পরিবেশ আগে থেকেই খারাপ থাকে এবং মন চাপের মধ্যে থাকে, তখন মস্তিষ্ক নিজেও অদ্ভুত দৃশ্য তৈরি করে ফেলে। এইভাবেই আমি বিষয়টা শেষ করে দিয়েছিলাম। কিন্তু পরের রাতে যখন আমি ঘুমাতে গেলাম তখন মনে কোথাও একটা হালকা ভয় ছিল, এমন এক ভয় যার কারণ মানুষ নিজেও ঠিক জানে না, কিন্তু সেটা ভেতরে ভেতরে সঙ্গে সঙ্গে চলতে থাকে। রাতে কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না, হঠাৎ আবার আমার ঘুম ভেঙে গেল। চোখ খুলতেই প্রথম সেই একই অনুভূতি, শরীরে ঘাম, গলা শুকিয়ে যাওয়া এবং ঘরের বাতাস স্বাভাবিকের থেকে আলাদা। আমি সঙ্গে সঙ্গে ঘড়ির দিকে তাকালাম, 1:45। আমার হৃদস্পন্দন হঠাৎ খুব দ্রুত হয়ে গেল। এবার আমি আগেই বুঝতে পেরেছিলাম যে পরের দৃশ্যটা কি হতে পারে, আর হয়তো সে কারণে ভয়টা
আগের চেয়ে অনেক বেশি ছিল। আমি ধীরে ধীরে ডান দিকে তাকালাম, বেড খালি ছিল। মা নেই, বাবা নেই, ভাই নেই। এবার আমার ভেতরে আগের মতো অবশ হয়ে যাওয়ার অবস্থা ছিল না, বরং একটা অদ্ভুত ভয় ছিল যা ধীরে ধীরে বাড়ছিল। আমার চোখে পানি চলে এলো, গলাটা এত শুকিয়ে গিয়েছিল। ঘরের ভেতর আবার সেই একই কুয়াশা, কিন্তু এবার আমার সামনে। মনে হচ্ছিল এটা শুধু চোখের ভুল নয়, বরং সত্যি কুয়াশা ঘরের ভেতর ছড়িয়ে আছে। আলো আগের মতোই ছিল, না পুরো অন্ধকার, না ঠিক মতো আলো, যেন সময় থেমে গেছে। আমি সাহস করে ধীরে ধীরে চারপাই থেকে উঠে বসলাম। হৃদয় এত জোরে ধরফর করছিল যে মনে হচ্ছিল মা বাবা শুনে ফেলবেন। কিন্তু ঘরের ভেতর সম্পূর্ণ নীরবতা ছিল। আমি হাত বাড়িয়ে বেডটা ছুলাম। চাদর ঠান্ডা ছিল সত্যি, সেখানে কেউ ছিল না। এটাই সেই মুহূর্ত ছিল যখন আমার ভেতরের ভয় ভেঙে বের হয়ে এলো। আমি চিৎকার করে বললাম, মা বাবা। শব্দ বের হলো, কিন্তু অদ্ভুত ভাবে যেন ঘরটাই সেই শব্দকে গিলে ফেললো। শব্দ দূরে পর্যন্ত গেল না। আমি আবার ডাকলাম, কিন্তু কোনো উত্তর এলো না। আমার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। আমি বালিশটা শক্ত করে বুকে জড়িয়ে ধরলাম, কালেমা পড়তে লাগলাম, আর বারবার মনে মনে বলতে লাগলাম, এটা স্বপ্ন, এটা স্বপ্ন। আমি আবার ঘড়ির দিকে তাকালাম, এখনো 1:45। যেন সামনে আর এগোচ্ছেই না। আমি আবার শুয়ে পড়লাম এবং চোখ বন্ধ করার চেষ্টা করলাম, কিন্তু আমার মস্তিষ্ক পুরোপুরি জেগেছিল। প্রতিটি শব্দ, প্রতিটি ছায়া, প্রতিটি শ্বাস আমি স্পষ্টভাবে অনুভব করছিলাম। তারপর ধীরে ধীরে কোনো কারণ ছাড়াই আমার চোখের পাতা ভারী হয়ে আসতে লাগলো এবং ঠিক রাত 2টার কাছাকাছি আমি আবার ঘুমিয়ে পড়লাম। সকালে আবার সবকিছু স্বাভাবিক ছিল। মা বাবা সেখানেই ছিলেন, ভাইও সেখানেই ছিল, বাড়ি আগের মতোই ছিল। এইবারও আমি কাউকে কিছু বলিনি, কিন্তু এখন আমার ভেতরে ভয় স্থায়ী হয়ে বসে গিয়েছিল। তৃতীয় রাত আসার আগে আমি ভয়ে ছিলাম। ঘুমানোর আগে আমি বারবার দরজার দিকে তাকাচ্ছিলাম, ঘরের আলো দেখছিলাম এবং নিজেকে বোঝাচ্ছিলাম যে আজ কিছুই হবে না। কিন্তু তৃতীয় রাতেও ঠিক একই ঘটনা ঘটল। চোখ খুলল, ঘড়িতে 1:45। কুয়াশা, নীরবতা, খালি বেড। এবার পার্থক্য ছিল যে আমার ভেতরে একটু সাহস চলে এসেছিল। হয়তো মানুষ টানা ভয়ের পর কিছুটা অসাড় হয়ে যায়। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। আমার পা দুর্বল ছিল, তবুও আমি দরজার দিকে এগোলাম। ঘর থেকে বাইরে ওকে দিলাম। পুরো বাড়ি খালি ছিল। সাহানে আলো ছিল, কিন্তু সেটা স্বাভাবিক আলো মনে হচ্ছিল না। দেয়ালে ছায়াগুলো অনেক লম্বা হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল যেন বাড়িটা হঠাৎ বড় হয়ে গেছে, অথবা আমি নিজেই ছোট হয়ে গেছি এক মুহূর্তের জন্য। সত্যি আবার আমার মনে হলো যেন কেউ আমাকে দেখছে, যেন কেউ অপেক্ষা করছে আমি আরেকটা পদক্ষেপ এগিয়ে যাই। আমার পুরো শরীরে কাঁপুনি ছড়িয়ে পড়ল। আমি তাড়াতাড়ি ঘুরে দাঁড়ালাম, দৌড়ে আবার চারপায়ের কাছে এসে শুয়ে পড়লাম। আমি চোখ বন্ধ করে দিলাম এবং কাঁদতে শুরু করলাম, হে আল্লাহ, দয়া করে এটা বন্ধ করে দিন, আমি আর সহ্য করতে পারছি না। তারপর আবার সেই একই ঘটনা ঘটল রাত 2টার কাছাকাছি। আবার আমার চোখ নিজে থেকেই বন্ধ হয়ে গেল। চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ রাতেও এই একই ঘটনা যেন এক নিয়মে পরিণত হয়ে গেল। ভয় শেষ হয়ে যায়নি, কিন্তু প্রতিক্রিয়া শেষ হয়ে গিয়েছিল। আমার মস্তিষ্ক নিজেই আমাকে বোঝাতে শুরু করলো, শুধু 15 মিনিট, তারপর সব ঠিক হয়ে যাবে। আমি ঘড়ির দিকে তাকাতাম না, কিন্তু তবুও বুঝতে পারতাম যে সময়টা একই। আমি বেডের দিকে তাকাতাম, সেখানে কেউ থাকতো না, আর আমি নিজেকে থামিয়ে দিতাম। আমি বলতাম, উঠব না। সেই রাতগুলোর সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল, আমার সবসময় মনে হতো যেন কেউ আমাকে দেখছে, কিন্তু আমি কখনো কাউকে দেখতে পেতাম না। তারপর এলো 7ম রাত, সেই রাত যার পর সবকিছু চিরতরে শেষ হয়ে গেল। 6টা রাত ইতিমধ্যেই কেটে গিয়েছিল। এখন ভয় হঠাৎ করে আসতো না, বরং রাত নামার আগেই হৃদয়ের ভেতর বসে যেত। সন্ধ্যা নামলেই আমি বুঝতে পারতাম যে কয়েক ঘন্টা পর আবার সেই সময় আসবে, সেই মুহূর্ত যখন সবকিছু আবার বদলে যাবে। 7ম রাতেও আমি ভয়ে ভয়ে ঘুমিয়েছিলাম, মনে মনে বারবার দোয়া করছিলাম, আজ যেন আমার ঘুম না ভাঙে, আজ যেন সেই একই সময় না আসে। কিন্তু যেন কেউ আমার ভেতরে একটা ঘড়ি বসিয়ে দিয়েছিল। হঠাৎ আমার চোখ খুলে গেল। আমি ঘড়ির দিকে তাকানোর আগেই বুঝে গিয়েছিলাম সময়টা কি। তবুও চোখ তুলে তাকালাম, 1:45। ঘরের ভেতর আবার সেই একই কুয়াশা ছিল, সে অদ্ভুত আলো, সেই নীরবতা যা কানের ভেতর
চাপ তৈরি করছিল। আমি ডান দিকে তাকালাম, বেড খালি ছিল, কিন্তু এবার আমি উঠিনি। আমি নিজেকে বললাম 15 মিনিট অপেক্ষা করো, সব ঠিক হয়ে যাবে। আমি চোখ বন্ধ করে ফেললাম। ঠিক সেই মুহূর্তে আমি একটি শব্দ শুনতে পেলাম, কুকুরের ঘেউ ঘেউ করার শব্দ। প্রথমে দূর থেকে, তারপর একটু কাছ থেকে। এটা স্বাভাবিক ঘেউ ঘেউ ছিল না, এর ভেতরে এক অদ্ভুত অস্থিরতা ছিল। মনে হচ্ছিল যেন কুকুরটা কোনো কিছুর ওপর রেগে গেছে অথবা কাউকে সতর্ক করছে। আমি চোখ বন্ধ রাখার চেষ্টা করলাম। আমার মন বলছিল উঠবে না, কিন্তু মানুষের ভেতরে একটা তীব্র কৌতূহল থাকে। ভয়ের মাঝেও মানুষ জানতে চায় আসলে কি ঘটছে। শব্দটা আবার এলো, এবার আরো কাছে থেকে। কেন জানি না, কিন্তু আমার মনে হলো যেন সেই শব্দ আমাকে ডাকছে। আমি ধীরে ধীরে উঠে বসলাম। ঘরের ভেতরে কুয়াশা আগের চেয়ে আরো ঘন হয়ে গিয়েছিল। দেওয়ালগুলো পরিষ্কার দেখা যাচ্ছিল না। শীতের মৌসুম ছিল, কিন্তু আমি কোনো ঠান্ডা অনুভব করছিলাম না। শুধু এক অদ্ভুত টান অনুভব করছিলাম, যেন কেউ বলছে বাইরে আসো। আমি চারপাই থেকে নিচে নামলাম। পা ভারী ছিল, তবুও থামছিল না। ঘর থেকে বের হলাম। পুরো বাড়ি ফাঁকা ছিল। শাহানের আলো ম্লান লাগছিল, যেন বাল্বটা দুর্বল হয়ে গেছে। ঘড়ির টিক টিক শব্দ এখনো শোনা যাচ্ছিল, যদিও আমি ঘর থেকে বের হয়ে গিয়েছিলাম। কুকুরের ঘেউ ঘেউ করার শব্দ এখন সেখান থেকে আসছিল। আমি সিঁড়ির দিকে গেলাম। সেই মুহূর্তে সিঁড়িগুলো আগের মতো লাগছিল না, যেমনটা দিনে লাগে। দেওয়ালগুলো কালচে মনে হচ্ছিল, কুয়াশা ওপর পর্যন্ত ছড়িয়েছিল। মনে হচ্ছিল যেন আমি নিজের বাড়ির সিঁড়ি নয়, কোনো নির্জন জায়গার দিকে যাচ্ছি। আমি কালিমা পড়তে পড়তে এগোচ্ছিলাম, কিন্তু পা থামছিল না। এক এক করে ধাপ পেরিয়ে আমি উপরে উঠে গেলাম। ছাদে পৌঁছে আমি থেমে গেলাম। হাওয়া একদম বন্ধ ছিল, না গাছের শব্দ, না মানুষের, না কোনো গাড়ির। পুরো মহল্লা যেন ঘুমিয়েছিল, বরং যেন উধাও হয়ে গিয়েছিল। ছাদের ঘরের দরজা বন্ধ ছিল। আমি ধীরে ধীরে সেই দেয়ালের দিকে এগোলাম, যেখান থেকে কবরস্থান দেখা যায়। কুয়াশা এত ঘন ছিল যে আশেপাশের বাড়িগুলো খুব একটা দেখা যাচ্ছিল না, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো কবরস্থানটা স্পষ্ট দেখা যাচ্ছিল। মনে হচ্ছিল যেন কুয়াশা শুধু বাকি দুনিয়াটাকে ঢেকে রেখেছে। কুকুরের আওয়াজ এখন একদম সামনে থেকে আসছিল। আমি দেওয়ালের কাছে গেলাম। দেওয়ালটা আমার চেয়ে একটু উঁচু ছিল, তাই পাশে পড়ে থাকা একটা টুল টেনে নিলাম, তার উপর দাঁড়ালাম। তারপর নিচে তাকালাম। কবরস্থানের ভেতরে 3 থেকে 4টা কবরের মাঝখানে একটা কালো কুকুর দাঁড়িয়েছিল। সে সরাসরি আমার দিকে তাকিয়েছিল। কুয়াশার মধ্যেও তার চোখ দুটো স্পষ্ট দেখা যাচ্ছিল। সে অবিরত ঘেউ ঘেউ করছিল, কিন্তু তার দৃষ্টি এক মুহূর্তের জন্য আমার দিক থেকে সরছিল না। তারপর আমি অনুভব করলাম সে একা নয়, তার পেছনে যেন একটা ছায়া ছিল, স্পষ্ট নয় কিন্তু উপস্থিত। ঠিক সেই মুহূর্তে আমার ভেতর থেকে একটা চিৎকার বের হয়ে গেল, যেন কেউ আমার বুকের ভেতর থেকে জোর করে সেই শব্দ বের করে দিল। আর আমার মাথার ভেতর একটা চিন্তা এলো, অথবা যেন কেউ বলল এখান থেকে পালাও। হঠাৎ কুকুরটা দৌড় দিল। সে কবরস্থানের দেয়ালের দিকে লাফ দিল, আর পরের মুহূর্তে মনে হলো সে আমাদের বাড়ির দিকে আসছে। আমার শরীর থেকে যেন সব শক্তি বের হয়ে গেল। আমি টুল থেকে নামিনি, প্রায় পড়ে গেলাম। হাত কাঁপছিল, শ্বাস ভেঙে যাচ্ছিল। আমি দৌড় দিলাম, সিঁড়ি বেয়ে নিচে নেমে এলাম। ঘরের দিকে দৌড়ালাম, চোখ দিয়ে পানি ঝরছিল। আমি চারপায়ে গিয়ে পড়লাম, চাদরটা টেনে নিজের উপর ঢেকে দিলাম। নিজেকে গুটিয়ে নিলাম। আমার হৃৎপিণ্ড এত জোরে ধুকপুক করছিল যে মনে হচ্ছিল বুক ফেটে যাবে। তারপর যেমনটা প্রতি রাতে ঘটত, ঠিক রাত 2টার কাছাকাছি আমার চোখ নিজে থেকে বন্ধ হয়ে গেল। সকালে যখন আমার ঘুম ভাঙল, তখন আমার পুরো শরীর জ্বলছিল। আমার খুব জ্বর এসেছিল। মা আর বাবা খুব চিন্তিত ছিলেন। তারা জিজ্ঞেস করেছিলেন কি হয়েছে, কিন্তু আমি কিছুই বলতে পারিনি। ভয় এত বেশি ছিল যে আমার জিহ্বা কাজ করছিল না। সেই রাতের পর সবকিছু শেষ হয়ে যায়। না আর কুয়াশা আসে, না রাত 1:45 আমার ঘুম ভাঙে, না সেই শব্দগুলো আর শোনা যায়। মনে হয় যেন কিছু একটা এসেছিল আর নিজের কাজ শেষ করে চলে গেছে। এটাই ছিল ঘটনা। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আপনাকে ধন্যবাদ আপনার ঘটনা আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য। প্রিয় লিসেনার্স, চলুন এবার 2য় নম্বর ঘটনায় চলে যাই, যা একজন সাবস্ক্রাইবার ঘটনাটি পাঠিয়েছিলেন। তার সম্পর্ক ভারতের সঙ্গে। তিনি বলেছেন, কয়েকজন মানুষ ঘুরতে বেরিয়েছিল, তারপর তাদের সঙ্গে এমন এক অভিজ্ঞতা হয়েছিল যা আজ পর্যন্ত তাদের জন্য এক ভয়ের স্মৃতি হয়ে গিয়েছিল।
চলুন তার ভাষায় ঘটনাটি বলি। আমার নাম মারিয়া এবং আমার বাড়ি ভারতে। এই ঘটনাটা কয়েক বছর আগের, কিন্তু আজও যখন সেই রাতটার কথা মনে করি তখন বুকের ভেতর এক অদ্ভুত ভারী অনুভূতি হয়। কারণ সেই রাতে যা অনুভব করেছিলাম তা আজ পর্যন্ত বলতে পারিনি। সেদিন ছিল জুমার দিন। আমি চাকরি থেকে ফিরে এসেছিলাম। খাওয়া দাওয়া শেষ করে সবাই ঘরে বসেছিলাম। সাধারণ একটা রাত ছিল। আমার খালাও আমাদের সাথেই থাকতেন। রাত প্রায় 10টা বা 11টার দিকে আমার কাজিন নওয়াজ এবং তার ছোট বোন আলিয়া বাড়িতে এলো। ওরা দুইজন সব সময়ের মতো হাসতে হাসতে ঘরে ঢুকলো এবং বলল, আপনি কি করছেন? আমি বললাম, কিছু না, শুধু বসে আছি। কথা বলতে বলতে ওরা বলল, চলেন বাইরে একটু ঘুরে আসি। প্রথমে বাড়ির আশেপাশে হাঁটারই পরিকল্পনা ছিল। আমরা বাইরে বের হলাম। হালকা ঠান্ডা ছিল, রাস্তা প্রায় অর্ধেক খালি ছিল এবং রাত ধীরে ধীরে আরো গভীর হচ্ছিল। তারপর হঠাৎ কথাবার্তা অ্যাডভেঞ্চারের দিকে চলে গেল। কেউ বলল, কোনো নির্জন জায়গায় যাই, রিল বানাবো, ছবি তুলব। সেই সময় আমি মজা করে বললাম, চলো তাহলে কলোনি যাই, জায়গাটার নাম অনেক শুনেছি। ওটা শুনতেই নওয়াজ থেমে গেল। তার মুখের রং বদলে গেল। সে সাথে সাথেই বলল, আপনি কি পাগল হয়ে গেছেন? রাত প্রায় 12টা বাজতে চলেছে, সেখানে রাতে কেউ যায় না। আমি হেসে বললাম, আমি ভয় পাই না, শুধু দেখে আবার ফিরে আসব। সে বারবার মানা করতে লাগলো, বলতে লাগলো যে দিনের বেলাতেও মানুষ সেখানে যেতে ভয় পায়, রাতে যাওয়া ঠিক না। কিন্তু হয়তো সেই রাতে কৌতূহল বেশি ছিল। আমি ভাবলাম, মানুষ কথাগুলো বাড়িয়ে বলে, আসলে সত্যি কিছু হয় কিনা কে জানে। শেষ পর্যন্ত সে রাজি হয়ে গেল। 2টা বাইকের ব্যবস্থা হলো। এক বাইকে তার 2 বন্ধু বসলো আর অন্য বাইকে আমরা 3 জন। নওয়াজ বাইক চালাচ্ছিল, তার পেছনে আলিয়ার সবচেয়ে পেছনে আমি। আমরা যখন বের হলাম তখন ঘড়িতে প্রায় 12টা বাজছিল। পথে আমরা পেট্রোলও ভরিয়ে নিলাম, শুধু সাবধানতার জন্য। সবাই হাসি ঠাট্টা করছিল। কিন্তু যতই আমরা এয়ারে কলোনির দিকে এগোতে লাগলাম, পরিবেশ বদলাতে লাগলো। এক জায়গায় নওয়াজ বাইক থামালো, তার বন্ধুরাও বাইক থামালো। সে ঘুরে বলল, আপি, এখান থেকে কলোনি শুরু। একটা কথা মনে রাখবেন, কেউ কোনো শব্দ করবেন না। আমি বাইক থামাবো না, যাই হোক না কেন। পেছনে তাকাবেন না। আমি বললাম, তোমরা আমাদের ভয় দেখাচ্ছ? সে গম্ভীরভাবে বলল, ভয় দেখাচ্ছি না, শুধু বলছি এখানে মানুষ থামতে পছন্দ করে না। তার কণ্ঠে কোনো মজা ছিল না। আমরা আবার বাইকে উঠলাম এবং ভেতরে ঢুকে পড়লাম। যেই আমরা কলোনির ভেতরে ঢুকলাম, প্রথম যে জিনিসটা অনুভব করলাম তা ছিল নীরবতা। এমন নীরবতা যা সাধারণ নয়। মেইন রোডের লাইট ছিল, রাস্তা পরিষ্কার দেখা যাচ্ছিল, কিন্তু রাস্তার 2 পাশে ঘন অন্ধকার ছিল। গাছগুলো এত ঘন ছিল যে তাদের ভেতরে কিছুই দেখা যাচ্ছিল না। গাড়ি আর বাইক আসছিল, কিন্তু সবাই অস্বাভাবিক গতিতে চলে যাচ্ছিল। কেউ ধীরে চলছিল না, সবাই যেন তাড়াহুড়োই ছিল, যেন শুধু ওই জায়গা থেকে বেরিয়ে যেতে চায়। আমি নওয়াজকে বললাম, সবাই এত দ্রুত কেন যাচ্ছে? সে বলল, এখানে কেউ থামে না, পশুরাও ভয় পায় আর অন্য জিনিসেরাও। আমি কথাটা হেসে উড়িয়ে দিলাম, কিন্তু মনের ভেতর হালকা অস্বস্তি ঢুকে গিয়েছিল। প্রায় 10 থেকে 15 মিনিট পরে একটা ছোট্ট ধাবা এলো। আমরা ভাবলাম চা খেয়ে নেই, ঠান্ডা সত্যি বেশি ছিল। আমরা থামলাম, চা আর স্ন্যাক্স নিলাম। সেখানে আরো লোক বসেছিল, কিন্তু অদ্ভুত ব্যাপার ছিল, সবাই আস্তে আস্তে কথা বলছিল, কেউ জোরে কথা বলছিল না। আমরা যখন হাসছিলাম তখন নওয়াজ সঙ্গে সঙ্গে বলল, আস্তে কথা বলো। আমি জিজ্ঞেস করলাম, কেন? সে শুধু বলল, এমনি। রাত প্রায় 1:30 বাজছে যখন আমরা সেখান থেকে বের হলাম এবং আসল রাত তখনই শুরু হলো। ধাবা থেকে বের হওয়ার সময় আমরা বুঝতেই পারিনি যে ফেরার রাস্তা আসার সময়ের থেকে আলাদা হবে। আসার সময় অন্তত 1 থেকে 2টা গাড়ি আর বাইক দেখা যাচ্ছিল, কিন্তু এখন রাস্তা প্রায় পুরো খালি ছিল। ঠান্ডা হাওয়া আরো জোরে বইছিল এবং রাত আরো গভীর হয়ে গিয়েছিল। বাইকের হেডলাইট ছাড়া চারপাশে কিছুই পরিষ্কার দেখা যাচ্ছিল না। আমরা মেইন রোডে ফিরে আসছিলাম। হঠাৎ আমার চোখ পড়ল পাশের একটা রাস্তার দিকে। সেই রাস্তা একেবারে অন্ধকার, ভেতরে চলে যাচ্ছিল।
সেখানে কোনো স্ট্রিট লাইট ছিল না, শুধু গাছ, ঝোপঝাড় আর সম্পূর্ণ নীরবতা। দূর দূর পর্যন্ত কোনো মানুষ নেই, মানুষের কোনো চিহ্নও নেই। আমি নওয়াজকে বললাম, এই রাস্তা দিয়ে যাই, ভেতরে কি আছে দেখি। সে সঙ্গে সঙ্গে মানা করলো। এখনো সেখানে লাইট নেই, তারা নিজের ঝুঁকিতে যায়। তার বন্ধুরাও বলল সেখানে যাওয়ার দরকার নেই, কিন্তু সম্ভবত ঠিক সেই সময় সেই ভুলটা হয়েছে, যা সাধারণত এমন ঘটনায় ঘটে। মানুষ মনে করে যতক্ষণ নিজে না দেখে কথা শেষ হয়নি। আমি বললাম 2 মিনিটের জন্যই যাই, তারপর ফিরে আসব। আলিও আমার সঙ্গে দিয়েছিল। নওয়াজ কিছুক্ষণ ভেবে বলল, ঠিক আছে, শুধু 2 মিনিট। আমরা বাইকটি সেই পাশে মোড়ালাম। যেভাবে মেইন রোডের আলো পেছনে পড়ল, পরিবেশ সাথে সাথেই বদলে গেল। এখন শুধু বাইকের হেডলাইট ছিল, যেখানে আলো পড়ছিল শুধু সেই অংশই দেখা যাচ্ছিল। তারপর পুরো অন্ধকার। গাছের শাখাগুলো রাস্তার উপর ঝুঁকেছিল, যেন রাস্তা শুরু হয়ে আসছে। কোনো শব্দ নেই, না কোনো গাড়ির, না কোনো মানুষের, শুধু বাইকের ইঞ্জিনের শব্দ। ওই অন্ধকারে বাইক দ্রুত চলতে পারছিল না, তাই আমরা ধীরে ধীরে এগোচ্ছিলাম। কিছু দূর এগিয়ে আমরা থামলাম। আমি বললাম, এখানে ছবি নেই, পরিবেশ সত্যি ভিন্ন, নির্জন এবং অদ্ভুতভাবে ভারী। আমরা বাইক থেকে নেমে গেলাম। নওয়াজের এক বন্ধু ফোনে কথা বলার জন্য একটু দূরে চলে গেল। দ্বিতীয়টি বাইকের কাছে বসেছিল, কিছু দেখছিল। হঠাৎ সে হালকা কণ্ঠে চিৎকার করলো। আমরা সবাই চমকে উঠলাম। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? সে কয়েক সেকেন্ড চুপ ছিল, তারপর বলল, আমার মনে হলো কেউ আমার পেছনে দাঁড়িয়ে আছে। আমরা বললাম, না। সে দুঃসাহসী কণ্ঠে বলল, মনে হলো কেউ আমার দুটো কাঁধে হাত রাখলো এবং চাপ দিল। আমরা প্রথমে সেটা মজা মনে করলাম। আমি হাসতে হাসতে বললাম, ওটা আমাদের ভয় দেখাচ্ছে। কিন্তু তার মুখের রং বদলে গেছে, তার শ্বাস প্রশ্বাস দ্রুত হচ্ছিল। সে বারবার পেছনে তাকাচ্ছিল, যেন কেউ এখনো সেখানে আছে। হঠাৎ সে উচ্চ কণ্ঠে বলল, এখান থেকে চলো, এখনই চলো, এখানে ভালো লাগছে না। নওয়াজ ধীরে কথা বলার জন্য বলল, কিন্তু সে আর শুনতে চাচ্ছিল না। তার আতঙ্ক বাস্তব মনে হচ্ছিল। সেই মুহূর্তে প্রথমবার আমি ওটা অনুভব করলাম। পরিবেশ আগে থেকে ভিন্ন হয়ে গেছে, যেন বাতাস থেমে গেছে, যেন নীরবতা আরো বাড়ল। আমরা আর বেশি বিতর্ক করিনি, সঙ্গে সঙ্গে বাইক স্টার্ট করলাম। তার 2 বন্ধু এগিয়ে চলে গেল, আমরা পিছনে ছিলাম। রাস্তা সেই অন্ধকার, সেই গাছ, সেই নীরবতা। আমি বাইকের সবচেয়ে পিছনে বসেছিলাম, তাই চারপাশের অনুভূতি সবচেয়ে বেশি হচ্ছিল। হঠাৎ আমি অনুভব করলাম কেউ আমার পেছন থেকে আমার চুল হালকা টেনে ধরেছে। আমি চমকে উঠলাম, সঙ্গে সঙ্গে বললাম, সাবধানভাবে বাইক চালাও। অদ্ভুত লাগছে, যেন কেউ পেছনে আছে। সে কোনো উত্তর দিল না, কিন্তু কয়েক সেকেন্ডের পরে বাইকের গতি কমে গেল। বাইক হালকা দোলাতে লাগলো। আমি বললাম, কি করছো? আমরা বাড়ি যাব। সে ভীত কণ্ঠে বলল, ভাই, তোমরা আমাকে চাপ দিচ্ছ, ওজন অনেক বেশি হয়েছে। আমি সঙ্গে সঙ্গে বললাম, কি বলছো এসব? তার হাত কাঁপছিল, সে বারবার বলছিল। বাইক এগোচ্ছিল না, যেন কেউ পেছন থেকে ধরে রেখেছে। এখন তার কণ্ঠেও ভয় ছিল, সে কষ্টে বাইক সামলাচ্ছিল। যে হঠাৎ বাইকে ধাক্কা লাগলো, সে জোরে ব্রেক দিল। আমরা প্রায় পড়ে গিয়েছিলাম। আমি রাগে বললাম, কি হয়েছে? সে শ্বাস নিয়ে বলল, আমার সামনে কেউ এসেছিল, যেন কেউ হাত দিয়ে আটকালো। এখন আমরা সবাই চুপচাপ, কেউ মজা করছে না। ঠান্ডার পরও তার কপালে ঘাম ছিল। আমি বললাম, আয়াতুল কুরসি বড় এবং তাড়াতাড়ি চলো, আর বাইক থামিও না। আমরা আবার বাইকে উঠলাম। সে বাইক স্টার্ট করলো এবং আমরা চলে গেলাম। কিন্তু তারপর যা অনুভব হলো তা আগে থেকে ভিন্ন ছিল। বাইক আবার স্টার্ট হলো, কেউ কিছু বলল না। এখন না হাসি না মজা, শুধু ইঞ্জিনের শব্দ এবং হেডলাইটের সামনে থাকা কিছুটা রাস্তা। সে আলোর বাইরে সবকিছু অন্ধকারে হারিয়ে গেছে। আমি বাইকের সবচেয়ে পেছনে বসেছিলাম, তাই চারপাশের অনুভূতি সবচেয়ে বেশি ছিল। গাছের ছায়া বাইকের আলোয় নড়াচড়া করছিল, যেন কেউ সাথে সাথে চলছে। আমি বারবার নিজেকে বোঝাচ্ছিলাম এটা শুধু আলো আর ছায়ার খেলা, কিন্তু মন মানছিল না। কয়েক মুহূর্ত পরে আবার সেই অনুভূতি হলো, যেন কেউ আমাদের ঠিক পেছনে আছে। না কোনো পায়ের ধ্বনি, না শ্বাসের শব্দ, শুধু উপস্থিতির অনুভূতি, যেন কেউ খুব কাছ থেকে সঙ্গে সঙ্গে চলছে, কিন্তু দেখা যাচ্ছে না। আমি এবার কাউকে কিছু বলিনি। নওয়াজ আগে থেকেই ভীত ছিল। বাইক তার হাতে হালকা দোলাচ্ছিল। আমি শুধু মনে মনে আয়াতুল কুরসি পড়ছিলাম।
এবং চোখ রাস্তার দিকে রেখেছিলাম। হঠাৎ সামনে থেকে তীব্র বাতাসের ঝোঁকে গাছের শাখা নড়ল এবং এক মুহূর্তের জন্য মনে হতে লাগলো ডান দিকে কিছু দ্রুত চলে গেছে। নওয়াজ বাইকের গতি বাড়ালো। এখন সে শুধু একটাই চেষ্টা করছিল, কোনোভাবে মেইন রোডে পৌঁছাতে। কয়েক মিনিট পর দূর থেকে আলো দেখা গেল মেইন রোড। যেন আমরা সেই অন্ধকার রাস্তা থেকে বের হয়ে আলোতে এলাম। নওয়াজ কিছু না বলে বাইক দ্রুত চালালো। সে পেছনে তাকালো না। এখন রাস্তা খোলা, লাইট আছে, কিন্তু হৃদয়ের ধমনী এখনো স্বাভাবিক নয়। সেই সময় আলিয়া ধীরে বলল, তুমি কিছু শুনছো? আমি জিজ্ঞেস করলাম, কি? সে বলল, মনে হলো কেউ আমার নাম নিয়েছে। আমি সঙ্গে সঙ্গে বললাম, না, কিছুই না। কিন্তু সত্যি হলো, আমি কয়েক মুহূর্ত আগে একই অনুভূতি অনুভব করেছিলাম, যেন কেউ খুব কাছ থেকে কিছু বলেছে, কিন্তু শব্দ স্পষ্ট ছিল না। এবার তিনজনই চুপচাপ। আমরা শুধু বাড়ি পৌঁছাতে চাইছিলাম। রাস্তার মধ্যে যখন বাইক দ্রুত চলছিল, গাছের ছায়া রাস্তার পাশে পিছনে সরে যাচ্ছিল, কিন্তু সেই মুহূর্তে অদ্ভুত এক অনুভূতি হচ্ছিল, যেন সেই ছায়াগুলো আমাদের দেখছে, যেন কোনো কিছু আমাদের পেছন থেকে দেখছে, কিন্তু নজর এখনো আমাদের ওপর। আমরা পেছনে ঘুরে তাকাইনি। কিছুক্ষণ পরে আমরা বাড়িতে পৌঁছে গেলাম। বাইক পার্ক করলাম, দরজা খুলে ভেতরে ঢুকলাম। বাড়ির আলোতে এসে প্রথমবার অনুভব হলো আমরা নিরাপদ। কিন্তু সেই রাতে ঘুম সহজে আসেনি। মনে বারবার সেই মুহূর্তগুলো ঘুরপাক খাচ্ছিল। কাঁধে হাত পড়ার অনুভূতি, বাইকের হঠাৎ ভারী হওয়া, সামনে কিছু এসে যাওয়ার অনুভূতি, এবং সেই ধারাবাহিক অনুভূতি যে কেউ সঙ্গে সঙ্গে চলছে। সকালে উঠে দেখি নওয়াজের খুব জ্বর বেশি হয়েছে। আশ্চর্যজনক হলো, তার সেই বন্ধু অসুস্থ হয়ে গেছে, যিনি প্রথম বলেছিলেন যে কেউ তার কাঁধে হাত রেখেছে। এরপর আমরা কখনো এই বিষয়ে মজা করিনি এবং রাতের সময় সেই এলাকায় যাওয়ার সাহসও পাইনি। আজও আমরা জানি না যে সেখানে আসলে কে ছিল। আমরা কিছু দেখিনি, কিন্তু আমরা সবাই একমত যে সেই রাতে আমরা সেখানে একা ছিলাম না। এই ছিল ঘটনা। আশা করি ভালো লাগবে। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনা আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য। প্রিয় লিসেনার্স, আশা করি আজকের ঘটনা দুটি আপনাদের পছন্দ হয়েছে। যদি ঘটনা দুটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কোন ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। ঘটনা দুটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই বেল আইকন নোটিফিকেশন অন করে দিবেন। এতে করে যখনই আমি নতুন ঘটনা আপলোড করব আপনি পেয়ে যাবেন নতুন ঘটনার নোটিফিকেশন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলের এই ভিডিওগুলো বন্ধু বান্ধব এবং কাছের মানুষদের সাথে সবার সাথে বেশি বেশি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।